নিজেকে সামলান। আসুন ভেতরে যাই। না যতীন, দেখুন, আমাদের মেয়ে হিমানির জন্য ভেতরে চলুন। না যতীন, আমি ভেতরে যেতে পারবো না। আমি মনের জোর পারছি না, আমি ভেতরে যেতে পারবো না। ভূষণ, আমি জানি যে তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসতে। আমি নিজের চোখে ওকে কখনো দেখিনি, কিন্তু তোমার চোখে ওর জন্য অনেক ভালোবাসা দেখেছি আমি। আমরা আমেরিকা থেকে ভারতে এখানে ওর বাৎসরিক করতে এসেছি। আমার মেয়ে, আমার মেয়ে। আরে বন্ধ করো এসব। এরা সব কারা? মাই গড, কত হই হুল্লোড় করছে এরা। আরে বন্ধ করো এসব নাচ গান, আরে এসব বন্ধ করো। হিমানি, এটা কি করে সম্ভব? ভূষণ, তুমি তো বলেছিলে যে ও 1 বছর আগে মারা গেছে, তাহলে ও বেঁচে আছে কি করে? আরে মিউজিকটা কোন গানা বন্ধ করলো আবার? বাবা, বাবা, ওয়াও, কত বছর পরে এলে তুমি। কেমন আছো তুমি? আমি মিন্টি, হিমানি। তোমার হিমানি চলে এসেছে বাবা। তুমি আমাকে খুব মিস করেছো তাই না? সরে যা, সরে যা। কার বাবা, কে বাবা? হ্যাঁ, কি সব নাটক শুরু করেছিস? এসব এখানে কি চলছে? তুই আমার মেয়ে হতে পারিস না, বুঝলি? যতীন, এই মেয়েটা কে? আমার হিমানি 1 বছর আগে মারা গেছে, আর ওর লাশ আমি নিজের চোখে দেখেছিলাম। হিমানি, হিমানি, দাদা, আমার উঠুন। মেয়ে, আমার মেয়ে হিমানি, কিছু কিছু বল মা। হিমানি, কি হয়েছে ওর? নিজেকে ও, সামলান, আমার দাদা। মেয়ে, আমার মেয়েটার কি হলো? আরে কিছু বল মা। কুমির? আমাকে কুমির কখন খেলো? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি বাবা। বাবা, আমি তো তোমার হিমানি। তুমি এ আবার কে? এটা তোমার বাবার সেকেন্ড, তোমার দ্বিতীয় মা, সেলিনা, আমেরিকা থেকে এসছে। এভাবে ঘুরে ঘুরে আমাকে কি দেখছেন আন্টি? ফটোতেও আমি আছি আর সামনেও আমি দাঁড়িয়ে আছি। হিমানি। ধনিয়া, হ্যাঁ, ধনিয়া, তুমি এই মেয়েটাকে এখানে ঢুকতে দিলে কি করে? সাহেব, ক্ষমা করবেন, কিন্তু আমি কি করব? উনি বললেন যে উনি এই বাড়ির ছোট মালকিন। আর সাহেব, ইনি তো এই বাড়ির বিষয়ে সবকিছু জানতেন, তাই আমি এই ভাবলাম তুমি চুপ করো, একদম চুপ। মিথ্যা কথা বলছো তুমি। আর তুমি নিচের নাটক বন্ধ করো আর বেরিয়ে যাও এখান থেকে। আমাদের হিমানের বাৎসরিক কালকে। এসব দেখছো তো? আমরা ওর জন্যই এখানে এসেছি। আরে আরে, এসব কি করছেন আপনি? এটা আপনার বাৎসরিক কাজের জন্য আনা। অদ্ভুত, তোমার বার্ষিকী হবে এবার। দেখো বন্ধুরা, আমার বার্ষিকী হয়ে গেছে। হিমানি, বড়ই আশ্চর্যের ফ্যামিলি তোমার। তুমি বেঁচে আছো আর ওরা তোমার বাৎসরিক পালন করছে। ও শাট আপ এন্ড গেট লস্ট। সবাই বেরিয়ে যাও এখান থেকে, সবাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আউট। বাবা, বেরিয়ে যাও। আমি বলেছি এখান থেকে বেরিয়ে যাও তোমরা সবাই। ভূষণ, লিসেন, একবার এর কথাটা তো শোনো, কি বলতে তুমি চাই ও? এখানকার লোকেদের ব্যাপারে কিছু জানো না। এই মেয়েটা মিথ্যে কথা বলছে, একেবারে মিথ্যে কথা বলছে। থাক বাবা থাক, স্টপ ইট নাও। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখে খুশি হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে তো বাড়ি থেকে বের করতেই চাইছো। এনাফ, আমি কোথাও যাব না। হ্যাঁ, এটা আমারও বাড়ি। আর আপনি শান্ত হন, ও এইভাবে কথা শুনবে না।
বল বল তুই কে, না হলে এখানেই তোকে মেরে দেবো। ভূষণ, তোমার শালা পাগল হয়ে গেছে, এই ডাক্তার থামাও এনেছো? কি? হুম, মনে আছে তোমার? ছোটবেলায় আমাকে ইঞ্জেকশন দিতে তুমিই তো নিয়ে যেতে। আর একবার আমি কতটা কষ্ট পেয়েছিলাম, আর তুমি আমাকে কাকার দোকান থেকে রসমালাই খাইয়েছিলে, মনে আছে? এবারও মারবে আমাকে? এসব কথা তুই কি করে জানলি? কারণ আমি তো হিমানি। ব্যাস, তুই যে আসলে কে কাল সকালে আমি বলবো। ভূষণ, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। এই মেয়েটা সত্যি তোমার মেয়ে হিমানি? আই মিন, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ওর অন্ত্যেষ্টিক্রিয়া করেছিলে, তাও ধরো ওই 1 বছর আগে। তাহলে সেই মেয়েটা আবার বেঁচে উঠলো কি করে? আই জাস্ট ফিল টু আরে আন্ডারস্ট্যান্ড। ও মিথ্যে কথা বলছে। ও কি আমাকে বোকা ভেবেছে? কেউ এসে কিছু বলবে আর আমি সেটা মেনে নেব? আমি হিমানি, আপনার মেয়ে। হিমানি মারা গেছে সেলিনা, আর এটাই সত্যি। যদি একবার জানতে পারি, শুধু একবার যদি জানতে পারি এই মেয়েটা কেন মিথ্যে কথা বলছে, তাহলে আমি নিজে ওকে বাড়ি থেকে বের করে দেবো। দেখো ভূষণ, আমি শুধু এটুকু আপনি বলতে একদম ঠিক চাইছি যে বলছেন। অনুজ, এই মেয়েটা কখনোই আমাদের হিমানি হতে পারে না। দেখলে দেখলে ও পর্যন্ত বিশ্বাস করে আমি মিথ্যে বলছি না। হ্যাঁ বৌদি, এটা প্রমাণও হয়ে যাবে আর কাল সকালে সত্যিটা সবাই জানতে পারবে। বাবা, ঠিক আছে দাদা, আমরা আসছি। বাবা, কি হলো? বাবা, আমি তোমার মেয়ে হিমানি, তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তুমি আমার মেয়ে? হ্যাঁ। হুম, তাহলে একটা কথা বলো, তোমার মা যখন আমার উপর রেগে যেত তখন আমাকে কি বলে ডাকতো বলো? না না, তুমি তো আমার মেয়ে হিমানি। আরে বলো, মুখ বন্ধ হয়ে গেল কেন তোমার? কুকুরের বাচ্চা। ওহো বাবা, তুমি কেন বিশ্বাস করছো না যে আমি হিমানি? এবার নিজের মেয়ের কাছে কতটা প্রমাণ চাইবে আমি সত্যি জানি না। এনিওয়েজ, আমার ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি শুতে। তুমিও তাড়াতাড়ি শুয়ে পড়ো, হ্যাঁ? গুড নাইট। ভূষণ, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আজকে একটা মেয়ে আমার মুখের উপর হেসেছে, আমাকে নিয়ে হাসাহাসি করেছে। যেটা করলো, যে এটা করেছে তাকে অনেক দাম দিতে হবে, আর আমি জানি কে এটা করেছে। আর সে হিমানি নয়। ঠিক আছে, আমি আসছি। লোহা গরম আছে, মেরে দাও হাতুড়ি। দেখি আপনারা পিছিয়ে যান, সরে যান, একটু সাইড দিন, পিছিয়ে যান, পিছিয়ে যান।
আমরা সিআইডি থেকে সরে যান। কে ফোন করেছিল? স্যার আমি কল করেছিলাম, একবার দেখুন না ওখানে কি হয়েছে। লাশটা পুরোটাই তো পুড়ে গেছে, গাড়ির মতন। সবার আগে কে দেখেছে? স্যার আমি এখান থেকে যাওয়ার সময় এই গাড়িটাকে দেখতে পেয়েছিলাম, গাড়িটার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর হ্যাঁ স্যার, আমি দেখলাম যে গাড়ির ভিতরে একটা বডি পুড়ছে, আর দেখার সাথে সাথে আপনাদেরকে ফোন করলাম। আচ্ছা, তোমরা কি এখানে কাউকে গাড়ির আশেপাশে দেখেছিলে? না স্যার, কাউকে দেখিনি। বস, হ্যাঁ, আমার মনে হচ্ছে প্রথমে কাউকে ভেতরে শোয়ানো হয়েছে আর তারপর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে সব ধরনের প্রমাণ লোপাট হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। গাড়িতে আগুন তো নিজে থেকেও লাগতে পারে। হ্যাঁ, লাগতে তো পারে দয়া, কিন্তু এই পরিস্থিতিটা দেখে আমার মনে হচ্ছে যে কেউ ষড়যন্ত্র করেছে। দেখো বস, এই দেখো, এর মুখের হাড়টা দেখো কি বিচ্ছিরি ভাবে ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, বডি তো গাড়ির ভেতরে জ্বলেছে ঠিকই, কিন্তু এই হাড়গুলো কোনো কিছু দিয়ে বাড়ি মারলেই তবে ভাঙে। একদম ঠিক, কিন্তু এর মুখের হাড়গুলো এমন ভাবে ভেঙে গেছে যে এর মুখটা তৈরি করা খুব মুশকিল। কোনো ব্যাপার না স্যার, লাশ নিজের পরিচয় দিক বা না দিক, গাড়ি নিজের পরিচয় অবশ্যই দেবে। আরেকবার কার গাড়ি এটা জানতে পারা গেলে লাশের ব্যাপারেও জানতে পারা যাবে। স্যার, হ্যাঁ দা, এই দেখুন স্যার, গাড়ি নিজের পরিচয় বলে দিয়েছে, চেসিস নাম্বার। স্যার, এর মুখটাকে এভাবে নষ্ট করে খুনির পরিচয়টাই গোপন করতে চেয়েছে। মৃত্যু তো এর ঘাড় ভেঙে যাওয়ার জন্যই হয়েছে। ঠিক বলেছ সারিকা, প্রথমে পরিচয় মিটিয়েছে, তারপর আগুন লাগিয়েছে। এই গাড়িটা পুড়ে যায়নি, পোড়ানো হয়েছে। হ্যাঁ স্যার, ওকে কি পেলে? বস, গাড়ির থেকে যে স্যাম্পেলগুলো নিয়েছিলাম তার থেকে জানা গেছে যে গাড়িটা একটা বিশেষ ধরনের কেমিক্যালের দ্বারা জ্বালানো হয়েছে। আর এই বডি, এর ব্যাপারে কিছু জানতে পারা গেল? এটা একজন মহিলার লাশ, ঘাড়ে আঘাত করে একে মারা হয়েছে, যাতে একে কেউ চিনতে না পারে তার জন্য এর মুখটাও নষ্ট করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে একে মেরে গাড়িতে শুইয়ে দেওয়া হয়েছিল, তারপর গাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া এই ভদ্রমহিলা কারের মালকিনও হতে পারে। স্যার, স্যার গাড়ির খবর পেয়ে গেছি, কোনো হিমানি কুমারের নামে আছে। হিমানি কুমার? হ্যাঁ সাহেব, আপনারা সিআইডি। সিআইডি? এটা কি হিমানির বাড়ি? হ্যাঁ, এটা হিমানি মেম সাহেবের বাড়ি। কে এসেছে ধনিয়া? আপনারা? দেখুন, আমরা একটা পোড়া গাড়ির মধ্যে একটা লাশ পেয়েছি। হতে পারে ওটা হিমানি কুমারের, কেউ ওকে মেরে ফেলেছে। আর এসব কি বলছেন আপনি? আমি তো হিমানি, আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছি। তুমি হিমানি? আমার গাড়ি উড়ে গেছে। ও গড, আমার গাড়িতে সেলিনা আন্টি নিয়ে গেছিল। কি হয়েছে হিমানি, এত চেঁচামেচি করছো কেন? আরে কারা এসেছে? কারা আপনারা? ওনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি থেকে? আপনাদের পরিচয়? উনি আমার মামা, মামি, কাকা আর কাকি। আপনাদের বাড়ির একটা গাড়ি আমরা পুড়ে যাওয়া অবস্থায় পেয়েছি, আর তার মধ্যে একটা মহিলার লাশ ছিল। লাশ? আমাদের মনে হয়েছিল যে লাশটা এনার, কিন্তু ইনি বলছেন যে গাড়ির মধ্যে নাকি সেলিনা ছিল। সেলিনা বৌদি আর ভূষণ দাদাকেও খুঁজে পাচ্ছি না। ভূষণ? ভূষণ কে? উনি তো আমার বাবা। দাদা কি কোনো প্রবলেমের মধ্যে আছেন? জানি না বাবা কোথায় চলে গেলেন। এক মিনিট, আপনার বাবা কোথায় গিয়েছিলেন? স্যার, ভূষণ দাদা সেলিনাকে বিয়ে করেছিল, আর সেলিনা ওর মায়ের জায়গা নিয়ে নিয়েছিল। হয়তো এই জন্যই ও এসব করেছিল। চুপ করো তুমি প্লিজ।
বাবার টাকার পেছনে তো তোমরা পড়ে রইলে আর দোষ আমাকে দিচ্ছ। এক সেকেন্ড স্যার, কিন্তু এসব হলো কি করে? এটা আপনি বলুন। মানে মানে হলো আপনাদের বাড়ির দুজন লোক কাল রাত থেকে নিখোঁজ, আর আপনারা রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, অপেক্ষা করছিলেন সিআইডি আসলে তারপরে জাগবেন। ভূষণ আর সেলিনাকে শেষবার কে দেখেছে? স্যার আমি দেখেছিলাম, কিন্তু এই সেলিনা আন্টিকে যদি কেউ মারে তাহলে তাহলে আবার বাবাকেও। কখন দেখেছিলেন ওনাকে? বাবা তো কাল রাতে ওই 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, আর ওনার পেছনে পেছনে আমিও গেছিলাম। আরে বাবার গাড়িটা হঠাৎ করে কোথায় চলে গেল? তারপর যখন আমি বাড়িতে ফিরলাম। হিমানি প্লিজ তোমার গাড়ির চাবিটা দাও। কি হয়েছে আন্টি, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ভূষণের সাথে দেখা করতে বাইরে যেতে হবে। হঠাৎ করে আপনার বাবার গাড়ি উধাও হবে কি করে? আর তারপর আপনি সোজা বাড়ি চলে আসেন আর কাউকে কিছু বলেননি? হ্যাঁ, এত রাতে সেলিনা গাড়ি নিয়ে যায় আর বাড়ির কোনো সদস্যের কোনো চিন্তা নেই? তুমি কোথায় ছিলে? সাহেব আমি তো কাজের মেয়ে, বাড়ির কাজ করে আমি তো চলে গিয়েছিলাম, আমাকে এসবের মধ্যে টানবেন না। হিমানি, তোমার বাবাকে তুমি শেষবার কোথায় দেখেছিলে? ওই জায়গাটা দেখাও। স্যার এই অবধি আমি বাবার গাড়িটা ফলো করেছিলাম, আর তারপর তারপর জানি না স্যার বাবার গাড়িটা কোথায় হারিয়ে গেল। তুমি সামনে কিচ্ছু দেখোনি? না স্যার, আমি বললাম না আপনাকে, খুব অন্ধকার ছিল। বাবার গাড়িটা হঠাৎ কিরকম এঁকে বেঁকে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তারপর ডিসব্যালেন্স হয়ে গেছিল। তারপর কি দেখলে? স্যার তারপর আমরা বাবার গাড়িকে ওইদিকে যেতে দেখেছি, ওই রাস্তা দিয়ে। তুমি এগিয়ে গিয়েছিলে নাকি এখান থেকে তুমি দেখছিলে? আমি এখান থেকেই দেখছিলাম স্যার। তারপর কি হলো? স্যার তারপর চাকার খুব জোরে শব্দ হচ্ছিল, তারপর বাবা। আর তোমার বাবা উধাও হয়ে গেছিল হঠাৎ করে, তুমি এখান থেকেই দেখছিলে। তোমার একবার মনে হয়নি যে এগিয়ে গিয়ে দেখি কি হচ্ছে, আর হঠাৎ করে তার গাড়িটা উধাও হয়ে গেল? তোমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে অন্তত তুমি খুঁজতে তো পারতে। আরে অন্তত কাউকে সাহায্য করার জন্য ডাকতে তো পারতে। না, এ সোজা বাড়ি চলে যায়, আর সকাল পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছিল। না স্যার, ব্যাপারটা সেরকম নয়। আমার মনে হলো বাবা কোথাও চলে গেছে, আর ফিরলে তো বাড়িতেই ফিরবে, আর তাই আমি বাড়ি চলে গেছি। একটা কথা বলো, তুমি এই জায়গায় প্রথমবার এসেছো? না, আগেও এসেছি। কেন স্যার? কারণ এই রাস্তাটা এখান থেকে আর কোথাও যায় না, রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে। আর তোমার বাবা গাড়ি নিয়ে এই ডেড এন্ডেই বা আসবে কেন? হ্যাঁ, মিথ্যে কথা বলছো তুমি। না স্যার, আমি এখানেই দেখেছিলাম বাবার গাড়িকে স্যার, এই রাস্তাতেই দেখেছিলাম, আমাকে বিশ্বাস তাহলে করুন স্যার। গেল কোথায় তোমার বাবার গাড়িটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, চাকার দাগ। আর এটা রাস্তা দেখে এই দিকে যাচ্ছে। দেখো ওদিকটায় তো একটা ঝিল আছে, তাহলে কি ভূষণের গাড়ি ঝিলের ভেতরে পড়ে যায়নি তো? উপরে তোলো।
এ তো জামাইবাবুর গাড়ি। হিমানি হিমানি হিমানি, হিমানি। হিমানি নিজেকে সামলাও। হিমানি, হিমানি। হিমানি সামলাও হিমানি। নিজেকে। হিমানি, হিমানি হিমানি। এসো, এসো, এদিকে এসো। হিমানি। এরকম করে না, এরকম করে না। হিমানি, হিমানি, হিমানি দাঁড়াও। ওর পেছনে আঘাত করেছে হেঁসো দিয়ে। হিমানি কি হলো? কি হলো তোমার? হিমানি, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। হিমানিকে হসপিটালে নিয়ে যাও, নিয়ে যাও। শুরু হয়ে গেছে ড্রামা এই ম্যাডামের। ম্যাডাম, আপনার ভূষণ দাদার লাশ পাওয়া গেছে আর আপনার কান্নাও পাচ্ছে না। ম্যাডাম, আপনি জানেন না যে আমরা কতটা শকড হয়েছি। স্যার আমি বলছি যে ভূষণ দাদাকে খুন ওই হিমানিই করেছে, আর সেলিনাকেও ওই খুন করেছে। স্যার, আমার তো সেলিনা বৌদির মৃত্যুর পরেই বলে দেওয়া উচিত ছিল। কি বলা উচিত ছিল? এটাই স্যার, যে এই হিমানি আমার দাদার আসল মেয়ে নয়। কি? ইনি ভূষণবাবুর মেয়ে নন? তার মানে মানে স্যার, ডুপ্লিকেট ও ডুপ্লিকেট, হিমানির জেরক্স কপিও। স্যার, ভূষণ দা আর আমরা তো এই ফার্ম হাউসে হিমানির বাৎসরিক করতে এসেছিলাম। হিমানির মৃত্যুবার্ষিকী করতে? স্যার, হিমানি তো 1 বছর আগেই মারা গেছে। যখন ওর বাৎসরিক পালন করার জন্য আমরা এখানে আসি, তখন ফার্ম হাউসে আমরা এই মেয়েটাকে পাই। এই মেয়েটা হুবহু হিমানির মতো দেখতে, কিন্তু এই মেয়েটা হিমানি নয় স্যার। আর ও নিজেকে আমার দাদার মেয়ে বলে। 1 বছর আগে যে মেয়েটা মারা গিয়েছে সে আবার কি করে ফিরে আসতে পারে? হ্যাঁ স্যার, এই পুকুরেই ডুবে গিয়েও মারা গেছে। কুমিরে ওর বডিটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল স্যার। স্যার, আপনারাই বলুন, যে মেয়েকে আমরা চোখের সামনে চিতায় পুড়তে দেখেছি, আর সেই নাকি বলে যে আমি হিমানি। কি করে মেনে নেবো আমরা এসব? দেখো অভিজিৎ, দয়া, বুঝে উঠতে পারছি না কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। সবাই ক্ষোভে ফেটে পড়ছে, একে অপরের সঙ্গে ঝগড়া করছে। যদি ওই হিমানি ডুপ্লিকেট হয়, ও যখনই সুস্থ হয়ে উঠবে, দয়া ওকে ধরো আর বিরতি নিয়ে এসো। পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে হিমানি যখন তোমরা সঙ্গে ছিলে? স্যার আমার একটা কল করার ছিল, তাই কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। আর আপনি, আপনারও কি ফোন এসেছিল? না স্যার, আমি তো হিমানির জন্য বাইরে জল আনতে গেছিলাম, আর যখন আসলাম দেখুন না আমার কি অবস্থা করে দিয়েছে। স্যার আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দেখুন না ও আমার কি অবস্থা করেছে। হিমানি হসপিটালে এই সমস্ত করেছে পালানোর আগে? ব্যাপারটা কি? ও এভাবে পালালো কেন? যেভাবে হিমানি পালিয়ে গেল তাতে তো মনে হচ্ছে দুটো খুনের সঙ্গে ওর সম্পর্ক আছে। অভিজিৎ, যদি ও সত্যিকারের হিমানি হয়, তাহলে ওর বাবাকে কেন মারবে? ঠিক আছে, আপনারা দুজনে বাড়ি যেতে পারেন, কিন্তু হ্যাঁ এই হিমানির থেকে সাবধানে থাকবেন। আর কিছু জানতে পারলে আমাদের জানাবেন। ঠিক আছে স্যার। প্লিজ চলো। স্যার, একটা কথা তো পরিষ্কার, এই খুনটা হিমানিই করেছে। শুধু হিমানি না, পুরবি, এই ষড়যন্ত্রে আরো অনেকে যুক্ত আছে। এই যে ওরা গেল না মামা মামি, আর ওদিকে হিমানি চুপ করে বসেছিল। ভূষণ আর সেলিনা রাতভর নিখোঁজ ছিল। হ্যাঁ, কেন? আমাদের জন্য অপেক্ষা করছিল সকাল পর্যন্ত। কিন্তু স্যার, আমরা খুনি অবধি পৌঁছবো কি করে? 2টো লাশই পাওয়া গেছে, কিন্তু এখন অবধি তো একটা প্রমাণও হাতে আসেনি। প্রমাণ তো পেয়েছি ফ্রেডি। ভূষণকে পেছন থেকে কাস্তে দিয়ে মারা হয়েছে, আর ভূষণ গাড়িতে ড্রাইভারের সিটে বসেছিল। তার মানে কেউ তো ছিল গাড়ির ভেতরে যে পেছন থেকে ওকে মেরেছে। স্যার, তার মানে হিমানি যখন ভূষণের গাড়িটা দেখেছিল তখন ওই লোকটা গাড়িতে ছিল। আর স্যার এই সেলিনাও খুব তাড়াতাড়ি বেরিয়েছিল হিমানির গাড়ি নিয়ে। তাহলে কি সেলিনাকে কেউ ডেকেছিল? খোঁজ নাও, সেলিনার ফোন রেকর্ড চেক করো, সব জানা যাবে কে ওকে ফোন করেছিল। আর যে সময় হিমানি ভূষণের গাড়িটা ফলো করছিল না, খোঁজ নিতে হবে ভূষণ আর হিমানি ছাড়া আর কার ফোন ওই সময় ওই এলাকায় অ্যাক্টিভ ছিল কি না। প্রাইভেট নাম্বার? রাত্রি 10:30টার সময় প্রাইভেট নাম্বার থেকে কল আসে ভূষণের কাছে। পুরো একটা কাজ করো, খোঁজ নাও এই ফোনটা কোথা থেকে এসেছিল। এই ফোন নাম্বারের ডিটেলসটা বের করো, খোঁজ পাওয়া যাবে। এই দেখুন স্যার, রাত 1টার সময় ভূষণের ফোন থেকে সেলিনাকে কল করা হয়েছিল।
তাহলে ভূষণই কি সেলিনাকে ডেকেছিল? হ্যাঁ বস, ভূষণ মৃত্যুর পরে সেলিনাকে ফোন করে ডেকে নিয়েছিল পার্টিতে। তুমি পার্টিতে গিয়েছিলে? দেখে মনে হচ্ছে আমরা ইয়ার্কি করছি। আমি ইয়ার্কি করছি না বস, তুমি নিজে ভাবো, সিরিয়াসলি ভাবো। ভূষণের মৃত্যু হয়েছে রাত্রি 11:30টার সময়, ফুসফুসে জল ঢুকে আর পেছনে আঘাতের কারণে। তাহলে 1টার সময় ও কি করে ডাকবে সেলিনাকে? তাহলে অন্য কেউ ভূষণের ফোন থেকে সেলিনাকে ফোন করে ডেকেছিল। স্যার, জানার চেষ্টা করি যে এই ভূষণের ফোন আর এই প্রাইভেট নাম্বার রাত 1টার সময় কোথায় ছিল। দুজনের লোকেশন এক জায়গাতেই দেখাচ্ছে। স্যার, স্যার এই তৃতীয় নাম্বারটা, এটা ভূষণের ফার্ম হাউস থেকেই ওর সাথে ছিল। তার মানে স্যার ভূষণের ফার্ম হাউসে কেউ ওর গাড়িতে বসেছিল? কার হতে পারে এই প্রাইভেট নাম্বারটা? দেখুন, আমার চোট লেগেছে, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি আপনাদের সব কিছু সত্যি বলে দিয়েছি। হিমানিকে আমি পালাতে সাহায্য করিনি। জানি আমরা তুমি হিমানিকে সাহায্য করনি। আমরা এটা জানতে চাইছি যে তোমার ফোন খুনের রাতে ভূষণের সঙ্গে কোথায় বেড়াতে গিয়েছিল? আমার ফোন? হ্যাঁ, আপনারই ফোন, প্রাইভেট নাম্বার থেকে। রাত 10:40 থেকে ভূষণ আর হিমানির সঙ্গে ঘুরছিল, তারপর সেটা আপনার কাছে ছিল। ওই প্রাইভেট নাম্বারটা আপনার নামে রেজিস্টার্ড। স্যার, আমার নাম্বার তো প্রাইভেট নয়। আর রাত 10:30টার সময় আমি শুতে চলে গেছিলাম স্যার, তখন আমার ফোন আমার কাছেই ছিল। মিথ্যে কথা বলার অভ্যেস আছে নাকি তোমার? এই নিন, এই নিন আমার ফোন, আপনি চাইলে চেক করতে পারেন। স্যার, আমার কাছে এই একটাই নাম্বার আছে। হতে পারে আমার নামে কেউ অন্য একটা নাম্বার নিয়েছে। আচ্ছা, তোমার ডকুমেন্টস দিয়ে কেউ আরেকটা নাম্বার নিয়ে নিয়েছে? কে নিতে পারে? হ্যাঁ স্যার, এর সঙ্গে বাড়ির লোকই জড়িত আছে, সেই জন্যই তো ফার্ম হাউস থেকে ভূষণের সঙ্গে ছিল এই নাম্বারটা। স্যার, স্যার নিশ্চয়ই এটা ওই হিমানিই করেছে। ও এক এক করে সবাইকে মেরে ফেলবে। স্যার প্লিজ, আপনারা ওকে আটকান স্যার। ও যদি আসল হিমানি নাই হয় তাহলে ও একের পর এক খুন করে যাচ্ছে কেন? হ্যাঁ, ও তো নিশ্চিন্তে বসে ফুল প্রপার্টি এনজয় করতে পারে। সেটা ছাড়ো, তুমি আমাদের হিমানি পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু স্যার, আমি হিমানি অবধি কি করে পৌঁছে দেব? যেমনটা আমরা বলবো তেমনটাই করবেন, আর বেশি চালাকি করার চেষ্টা করবেন না। আমাদের নজর কিন্তু আপনার উপরেই থাকবে। এবার দেখবো আমরা যে হিমানি আসল না নকল। এটা আমি জেনে গেছি, এটা আমাদের হিমানি নয়। এখন দেখো আমি কি করতে পারি। এর আবার হঠাৎ করে কি হলো? জানি না, বাইরে থেকে আসলো আর এসে গোছাতে শুরু করে দিয়েছে। আরে শালিনী, তোমার কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে নাকি? শালিনী, তুমি যতীনের আশা অবধি তো অপেক্ষা করো না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, যাতে আমি হিমানির সব প্রপার্টি বিক্রি করে দিতে পারি। আরে কিন্তু তুমি কিছু জানতে পেরেছো কি? তাহলে আমাদেরকেও বলো। আমি এখন তোমাদের কিচ্ছু বলতে পারবো না। আর প্লিজ তোমরাও যতীনকে কিছু বলো না। আমাকে এখন হিমানির সব প্রপার্টি বিক্রি করতে হবে, আর এই নকল হিমানির মুখোশ খুলতে হবে। আমাকে ক্যাব বুক করতে হবে। এক সেকেন্ড। কি করছে? আমি সাহেব? কি করে বলবো? হ্যাঁ, আমি বাজারে যাব সবজি কেনার জন্য। ঠিক আছে, যাও। হ্যাঁ যতীন, তুমি আমার চিন্তা একদম করো না। তুমি কাজ শেষ করে ধীরে সুস্থে চলে আসো, আমি ঠিক আছি। ওকে? আরে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। তনুজার মনিকাও এখনো আসেনি। কোথায় গেছে ওরা? কে? কোথায় পালিয়ে যাচ্ছ মামি মা? হিমানি, তুমি? হ্যাঁ আমি। সম্পত্তি আমার, টাকা পয়সা আমার, সেটা বেচার ধান্দা করছো তোমরা? ওইসব প্রপার্টি সব হিমানির। আর তুমি হিমানি নও। আমি হিমানি, বুঝেছো তুমি? সিআইডি? সিআইডি এখানে? হিমানি তুমি? এ কথাটা তো আমরাও জানতাম,
দেখো, তোমার কাজের মেয়েকে আমরা ধরে ফেলেছি। এই জন্য এটাই ভালো হবে যে তুমি এখন সত্যিটা বলে ফেলো। হ্যাঁ, আমি হিমানি। 1 বছর আগে না আমাকে কোনো কুমিরে খেয়েছে, আর না যে লাশ পাওয়া গেছে সেটা আমার। আমি তো শুধু ফিরে এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আমার সাথে যা ঘটেছে সেটা সবার সামনে নিয়ে আসতে চেয়েছিলাম। তার মানে ভূষণ আর সেলিনাকে মেরে তুমি ন্যায় বিচার চাইছিলে? না স্যার, আমি ওনাদের মারিনি। তাহলে 1 বছর পর তুমি কেন ফিরে এলে? কারণ আমাকে ফিরিয়ে আনার জন্য উনি আমাকে সাহায্য করেছিলেন। ও মানে? কে করেছে? স্যার, উনি আমার শুভাকাঙ্ক্ষী, সবসময় আমার ভালোই চায়, কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে দেখিনি। তুমি হসপিটাল থেকে পালিয়েছিলে কেন? কারণ স্যার, উনি আমাকে হসপিটালে বলেছিলেন ফোন করে যে আমাকে কেউ খুন করতে চাইছে। শুভাকাঙ্ক্ষী? স্যার, আমাদের সকলকে এই পুকুরের ধারে ডাকার কোনো বিশেষ কারণ? স্যার, খুনিকে তো ধরে নিয়েছেন আপনারা, নকল হিমানিকেও তো পেয়ে গেছেন, তাহলে কেন ডেকেছেন? সত্যি কথা বলতে 1 বছর আগে যে লাশটাকে কুমিরে খেয়েছিল এই ঝিলে, ওটা হিমানির ছিল না। না ওই লাশের ডিএনএ টেস্ট করানো হয়েছিল, না শনাক্তকরণ হয়েছিল। চলো যতীন, তুমিই বলো, ওকে দেখে তোমার কি মনে হয়? ও আসল হিমানি না নকল? স্যার, আপনি তো জানেন ওই সবাইকে খুন করেছে। এই নকল হিমানি আমার শালিনীকেও মারার চেষ্টা করেছিল। স্যার, ও আসল হিমানি হতেই পারে না। তাহলে তো মনে হয় সময় হয়ে গেছে আসল নকল হিমানির মুখোশটা খুলে দেওয়ার। হিমানি আমাদের একটা বিশেষ কথা বলেছিল, একটা বিশেষ কথা, আর সেই বিষয়ে আমরা খোঁজ খবরও নিয়েছি যে তাকে কুমিরে খেয়েছিল কি না সেটা আমরা জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার যে ও 1 বছর ধরে হসপিটালে ছিল কোমা অবস্থায়। গত 2 মাস হলো সে কোমা থেকে বেরিয়ে এসেছে। কি? স্যার, কিন্তু এটা কিভাবে হতে পারে? একজন ভালো মানুষ ওকে বাঁচিয়েছিল, হসপিটালে নিয়ে গিয়েছিল, আর যখন হিমানি কোমা থেকে বেরিয়ে আসে তখন ও প্রথম ফোন কাকে করেছিল জানেন? নিজের বাবাকে, ভূষণ বাবুকে। কিন্তু উনি ফোন তোলেননি, কারণ ফোন আননোন নাম্বার থেকে এসেছিল। আর আপনাদের মধ্যে এমন কেউ আছে যে এই ব্যাপারটা সম্পূর্ণ জানতো? কুমার থেকে বাইরে আসার পরে হিমানি সমস্ত আত্মীয়দের ফোন করেছিল। তাদের মধ্যে কোনো একজন আত্মীয় হসপিটালে হিমানিকে ফোন করেছিল। সে হসপিটালের ল্যান্ডলাইনে ফোন তো করেছিল, কিন্তু নিজের পরিচয় গোপন করে। ওই আত্মীয় হিমানিকে ফোন করে বলেছিল ওর মৃত্যুর প্ল্যানিং ওর বাবা নিজেই করেছে। সে হিমানিকে ন্যায় বিচার দিতে আর সবার সামনে ভূষণের মুখোশ খুলে দেবার কথা বলে। হ্যাঁ, এটা সত্যি। বাবা আমার সাথে যা করেছিলেন সেটাকে সবার সামনে আনার জন্যই আমি ফিরে এসেছিলাম, কিন্তু আমি বাবার জীবনটা কাটতে চাইনি। আমি ভেবেছিলাম সেই লোকটা আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ও তো আমাকেই ফাঁসিয়ে দিল। কিন্তু হিমানি কে সে? কিছু বলছেন না কেন মামা বাবু? হ্যাঁ, আপনি তো সবাইকে খুব সাহায্য করেন। যতীন মামা, তুমি তুমি আমার শুভাকাঙ্ক্ষী হয়েছিলে। বাবা সেলিনা মমকে মারার কোনো প্ল্যান তো আমার ছিল না। তার মানে তুমি তোমার প্ল্যানের জন্য আমাকে ব্যবহার করলে। 1 বছর আগে জানি না কার লাশকে নিয়ে এসে তুমি বাবাকে বলেছিলে ওটা আমার লাশ। এই সব কিছু তুমি তোমার প্রয়োজনে করেছিলে, তাই না? তো কি ভুল করেছিলাম আমি? যদি আমি এই কথা তোমাকে আগে বলে দিতাম তো বুঝে যেতে আমি আসলে কে। এখানেই তোমাকে ডুবিয়ে মরার কথা দিয়েছিলাম তোমার বাবাকে, কিন্তু আফসোস যে তুমি বেঁচে গেছো। ভূষণ হিমানির মাকে বিয়ে করেছিল শুধু টাকার জন্য। হিমানির মায়ের মৃত্যুর পর সব টাকা হিমানির নামে হয়ে গেছিল। ভূষণ
হিমানিকে মারতে চাইছিল, তাই আমি, ভূষণ আর শালিনী মিলে প্ল্যান করেছিলাম। আমরা ওকে ডোবানোরও চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু ও বেঁচে গেল। তুমি ভূষণ বাবুর কাছে একটা লাশ এনে হাজির করলে, আর তাকে বলেছো যে এটা হিমানির লাশ, কুমিরে তাকে মেরে দিয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তারপর ভূষণ আমাকে দুধে পড়া মাছির মতো তুলে ফেলে দিল, সব টাকা নিজের কুক্ষিগত করলো। 1 বছর বাদে হিমানি আমাকে ফোন করেছিল, আমি দ্বিতীয়বার সুযোগ পেলাম। তারপর আমি আমার ভাগ্নিকে আমার প্ল্যানিং এর হিসেব মতো নাচাতে থাকলাম। আমরা প্ল্যানিং করেছিলাম যে প্রথমে ভূষণকে মারবো, তারপর সেলিনাকে মারবো, আর তারপর এই হিমানিকে মারবো, কিন্তু মাঝখানে সিআইডি চলে এলো। হিমানিকে তো আমরা বাঁচিয়ে দিলাম, কিন্তু যতীন আর শালিনী দেবী, আপনাদের ফাঁসির থেকে কে বাঁচাবে? কেউ না।